এবং এবারের নির্বাচনে যেটা সবথেকে এখন অদ্ভুত ছবি যেটা চোখে পড়ছে, প্রশান্ত কিশোর গোড়ার দিকে তেজস্বী যাদব আরজেডি তার বিরুদ্ধে বেশি কথা বলতেন, কিন্তু ওনারও নিশ্চয়ই পরবর্তীতে উনি বুঝেছেন যে মানুষ ওই সমস্ত কথা শুনতে চায় না। মানুষ চায় যে এই যে সরকারটা এখন আছে 20 বছর ধরে, এই যে ডবল ইঞ্জিন বলে বেড়াচ্ছে মোদি ওখানে, এই সরকারটার সম্পর্কে আপনার কি বক্তব্য? মানে বাংলায় যেরকমভাবে লক্ষ্মীর ভান্ডার সাকসেসফুল হয়েছে, আপনার কি মনে হয় মানে বাংলায় তো অনেক রকম ইস্যু রয়েছে, তার সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার ইজ আ সাকসেস? বাংলাতে মহিলাদের নিয়ে প্রচুর ইস্যু রয়েছে, কিন্তু সেখানে কোথাও গিয়ে কি এই জিনিসটা নীতিশ কুমারের জন্য ওয়ার্কআউট করবে? যেটাকে বলেছে ওই সময়ে ধরুন অপরাধ আইন ব্যবস্থা ঠিক ছিল না, আজকে তার থেকে আরো মারাত্মক খারাপ অবস্থা। লোকে বলে ওটা যদি জঙ্গল রাজ ছিল 90-এর দশকে, তাহলে আজকে মহাজঙ্গল রাজ আছে, আজকে কোনো মঙ্গল রাজ নেই। এটা কি কোথাও গিয়ে সেই গ্রেটার ইভিল লেসার ইভিলের কনসেপ্টে চলে যাচ্ছে? কোনো কনসেপ্টের দরকার নেই, মানুষকে তো বর্তমানে বেঁচে থাকতে হয়। কারণটা হচ্ছে যে মদ নিষিদ্ধ করা হয়েছে, সেটারও একটা মানুষের দাবি ছিল সামাজিক দিক থেকে, কিন্তু তার যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখা যাচ্ছে যে বিহারে যেটা সাধারণভাবে মানুষ বলে যে নিষিদ্ধ হয়েছে, সেটা শুধুমাত্র কাগজে। বাকি এখানে চালু কথাটা হচ্ছে যে হোম ডেলিভারি, যে ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়া, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ একটা, তার মধ্যে ছাত্ররা বাচ্চারা তারা সেই ডেলিভারি বয়ের কাজ করছে। দীপঙ্করদা কেমন আছে? ভোটের প্রচার কেমন চলছে? একদম এবারে নির্বাচনের সময়টা খুব কম, আজ পর্যন্ত বিহার ছট নিয়ে মেতেছিল, তো কাল থেকে প্র্যাকটিক্যালি ইলেকশন ক্যাম্পেইন শুরু হবে। প্রথম ফেজে মাত্র 1 সপ্তাহের টাইম, আর 11 তারিখে সেকেন্ড ফেজ। সব মিলিয়ে 10-12 দিনে বিহারের 243টা আসন কভার করতে হবে। তো কিন্তু ঠিক আছে, মানুষ প্রস্তুত মোটামুটি নির্বাচনের জন্য। বেশ, আপনারা আগের বছর আপনাদের রেজাল্ট খুবই ভালো হয়েছিল এবং মানুষ 12টি সিটে আপনাদেরকে জিতিয়েছিল। আপনারা এমন কি কাজ করেছেন গত 5 বছরে যেটার জন্য এবার আপনারা যে 20টা সিটে প্রার্থী দিচ্ছেন মানুষ আপনাদেরকে জেতাবে? সাধারণভাবে তো আমরা 50 বছর ধরে বা প্রায় 60 বছর ধরে বিহারে আমাদের পার্টি কাজ করছে, ফলে গত 5 বছরের যে আমাদের কাজটা সেটা একটা খানিকটা নতুন, কারণ এই প্রথম এত বড় সংখ্যায় আমাদের কিছু এমএলএ বিধানসভায় ছিল, তো সেটা মানুষ আমাদের নতুন করে দেখেছে। বিধায়ক দল হিসেবে বিধানসভায় আমাদের ভূমিকা দেখেছে, এলাকায় আমাদের ভূমিকা দেখেছে, আর প্লাস আমরা একটা নতুন জিনিসও যেটা করেছি, আমাদের প্রত্যেক এমএলএ তারা একটা 5 বছরের কাজের রিপোর্ট কার্ড মানুষের কাছে রেখেছে, এটা সাধারণভাবে বিহারে কেউ করে না। তো সেটা আমরা এটা ভেবেছি যে রাজনীতিতে যেটাকে বলা হয় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, মানুষ ভোট দেয়, তার জানার অধিকার আছে যে আমার প্রতিনিধি কি করছে, বিধানসভায় কি করছে, এলাকায় কি করছে, তো সেটা মানুষ যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে। এলাকার যে সাধারণভাবে লোকের যেটা আজকাল এক্সপেকটেশন থাকে এমএলএ মানে স্থানীয় উন্নয়ন, সেই স্থানীয় উন্নয়নের কাজের রিপোর্ট আমরা দিয়েছি। আর এর বাইরে যেটা বড় প্রশ্ন আমাদের কাছে সেটা হচ্ছে যে মানুষের যে বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলনগুলো আছে, তো মানুষ চায় যে তার যে প্রতিনিধি সে শুধুমাত্র স্থানীয় উন্নয়ন নয়, মানুষের গণতান্ত্রিক দাবি দেওয়া অধিকার অর্জনের লড়াইয়েও পাশে থাকুক, তাদের সমস্ত সুখ দুঃখে পাশে থাকুক। সেইটা আমাদের এমএলএরা মোটামুটি সবাই করেছে, সেটা আমাদের একটা ইমেজ আছে। যে এক্সাম্পল দেন যে এই কাজটা আমরা করেছি সবই ধরুন আমি বলছি যে গতবারের নির্বাচনের ঠিক পরেই কোভিড পিরিয়ডের প্রথম নির্বাচন ছিল, ফলে ওই পুরো লকডাউনের পুরো পিরিয়ড জুড়ে আমাদের এমএলএরা মানুষের পাশে থেকেছে, তাদের চিকিৎসা, তাদেরকে হাসপাতালে মানে বেড পাইয়ে দেওয়ার কাজ করা। এটা দ্বিতীয় হচ্ছে যে কোনো জায়গায় ধরুন বিহার থেকে যারা প্রবাসী শ্রমিক যায়, সেই প্রবাসী শ্রমিক যখন বিভিন্ন অসুবিধার মুখে পড়ে তাদের কাছেও প্রথম ফোনটা আসবে আমাদের কাছে যে আমাদের এলাকার কোনো শ্রমিক সে মহারাষ্ট্রে আটকে আছে, সে কোথায় গুজরাতে সমস্যা আছে, সেগুলো আমরা দেখি। এখানে যে কোনো আন্দোলন যেগুলো আছে সেখানে লাঠি চলছে ছাত্রদের ওপরে, যুবকের ওপরে, মহিলাদের ওপরে, সেই সমস্ত আন্দোলনে মানুষের পাশে থাকা। তো ফলে এটা হচ্ছে একদম খুব রুটিন আর কি, এটা সিপিআইএমের প্রত্যেক এমএলএর কাছে মানুষ সেটা আশা করে যে এরা এটা করবে, তো সেই কাজটা আমরা করি।
আর যে কোনো বিহারে সাম্প্রতিককালে বিজেপির যে একটু বাড়াবাড়ি, তার ফলে সাম্প্রদায়িক বিভিন্ন হিংসা, মহিলাদের উপরে বিভিন্ন অত্যাচারের ঘটনা, দলিতের উপরে অত্যাচারের ঘটনা, সেই ঘটনাগুলো যেখানেই হোক না কেন বিহারের যে কোনো প্রান্তে, সেখানে প্র্যাকটিক্যালি সবার আগে আমাদের সংগঠন, আমাদের বিধায়ক তারা ছুটে যায়। ফলে আমাদের বিধায়কদের সম্পর্কে লোকে জানে যে এরা শুধুমাত্র একটা এলাকার স্থানীয় প্রতিনিধি নয়, এরা পুরো বিহারের গণ আন্দোলনের দায়বদ্ধ প্রতিনিধি। ফলে বিধানসভাতেও এবং বিধানসভার বাইরেও কাজ থেকে আপনারা আশা করছেন আপনাদের পাশে সংগঠনের কাজ, এবং সেই সংগঠনের কাজেও আমাদের এমএলএদের যে নির্দিষ্ট ভূমিকা, কারণ এটা একটা নতুন দায়িত্ব। ফলে সংগঠন তো সবসময় আগেও ছিল, এখনো আছে, সংগঠন তো 12 মাস ধরে থাকে। কিন্তু মানুষ যখন কাউকে একটা এমএলএ হিসেবে নির্বাচিত করে, তখন তার কাছ থেকে কিছু অতিরিক্ত একটা আকাঙ্ক্ষা থাকে। তো সেই আকাঙ্ক্ষাটাও যথাসম্ভব আমরা পূরণ করার চেষ্টা করি আর কি, করেছি। ফলে আমরা 12 জন যে আমাদের গতবার জিতেছিলাম, তার মধ্যে একটা আসন পরবর্তী একটা উপনির্বাচনে আমরা ধরে রাখতে পারিনি। ফলে এই মুহূর্তে আমাদের 11 জন এমএলএ, এই 11টি আসনই আমরা আবার লড়ছি, এবং ওই 11 জন এমএলএকেই আমরা আবার প্রার্থী করেছি। ফলে আমাদের সেই ভরসাটা আছে যে আমাদের পার্টি সম্পর্কে যে পার্টির মানুষের ধারণা, প্লাস আমাদের এমএলএদের যে নির্দিষ্ট ভূমিকা, এই দুটো মিলিয়ে মানুষ আরেকবার আমাদেরকে সুযোগ দেবে, ভরসা রাখতে পারবে, এই আশাটা আছে আর কি। আপনাদের ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, ম্যানিফেস্টোর অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে প্রশ্ন করার রয়েছে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি প্রশ্ন করব সেটা হচ্ছে যে বিহারে মদ নিষিদ্ধ করা, লিকার নিষিদ্ধ করা, এবং আপনাদের ম্যানিফেস্টোতে আপনারা বোধহয় এটা বলেছেন যে সেটা আপনারা তুলে দেবেন, মানে এইটা নিয়ে। আমরা এটা বলি না, আমরা বলেছি আমরা এটা একটা রিভিউ করব। আচ্ছা, হ্যাঁ। কারণটা হচ্ছে যে মদ নিষিদ্ধ করা হয়েছে, সেটারও একটা মানুষের দাবি ছিল সামাজিক দিক থেকে, কিন্তু তার যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখা যাচ্ছে যে বিহারে যেটা সাধারণভাবে মানুষ বলে যে নিষিদ্ধ হয়েছে, সেটা শুধুমাত্র কাগজে কলম। বাকি এখানে চালু কথাটা হচ্ছে যে হোম ডেলিভারি, যে ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়া, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ একটা, তার মধ্যে ছাত্ররা, বাচ্চারা, তারা সেই ডেলিভারি বয়ের কাজ করছে। ফলে এটা একটা বড় চক্র গড়ে উঠছে, মানে নিষিদ্ধ করার ফলে ব্ল্যাক মার্কেটিংটা বাড়ছে। ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার যে কাজটা, তার জন্য যে চক্রগুলো কাজ করছে, সেখানে কিন্তু এক অর্থে অনেক জায়গায় আমরা দেখছি ছাত্ররা, বাচ্চারা, তাদেরকে ইনভলভ করে ফেলা হচ্ছে, এবং একটা লিকার মাফিয়া, একটা লিকার লবি, তারা রীতিমতো বেড়ে উঠছে বিহারে। তাদের উপরে কিন্তু কোনো অ্যাকশন নেই। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটাকে বলে ওই ইলিসিট লিকার, তাতে বিষাক্ত মদ, বিষাক্ত মদে মারা যাচ্ছে, বারবার মানুষ মারা যাচ্ছে, গরিব মানুষ মারা যাচ্ছে। সাধারণ গরিব মানুষ, তারা ট্র্যাডিশনালি যেটাকে ওই তাড়ি বলা হয়, সেটা যারা উৎপাদন করতেন এবং তাড়ি বিক্রি করতেন, তাদের উপরে, তাদেরকে জেলে পাঠানো হয়েছে। ফলে জেলে গেছে কিন্তু গরিব মানুষ, নিষিদ্ধ মদের, মানে বিষাক্ত মদের শিকার হচ্ছে গরিব মানুষ, এবং ধীরে ধীরে এই যে মদকে ঘিরে একটা বড় দুর্নীতি চক্র গড়ে উঠছে, তাতে কিন্তু আটকে পড়ছে সাধারণভাবে বিহারের বাচ্চারা, বিহারের যুবশক্তি, এবং পরে এই মদের পরে এবার ধরুন যেটা নেশা, ড্রাগ, যেটা বিহারে আগে ঘটে ছিল না, প্রায় পাঞ্জাবের মতো বিহারেও কিন্তু ড্রাগ প্রবলেমটা বাড়তে শুরু করেছে। তো সবটা মিলিয়ে আমাদের যেটা মনে হয় যে এই প্রহিবিশন, সেটা এমনিতে শুনতে তো ভালো, কিন্তু তার যেটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু খুবই জটিল, সেখানে পজিটিভ কোনো ইম্প্যাক্ট নেই। ফলে আমরা মনে করি যে কোনো পলিসি, সেটা শুধুমাত্র ইন্টেন্ট দেখলে হবে না, একটা পলিসিতে কি বলা হচ্ছে শুধু সেটা দেখলে হবে না, একটা পলিসি যখন মাটিতে তাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার কি ইম্প্যাক্ট, তার কি আউটকাম, তার কি রেজাল্ট, সেইটার ভিত্তিতে একটা পলিসির মূল্যায়ন করা উচিত। ফলে এই যে প্রহিবিশনের ব্যাপারটা, এটা একটা, অনেকেই বলছে যে এটা বিহারে ফেল করেছে, তো ফলে এটা একটা ক্রিটিক্যাল রিভিউ হওয়া দরকার। তো আমরা সেই রিভিউয়ের কথাটা বলেছি। এই যে লিকার ব্যান, সেখান থেকে মহিলা ভোটের একটা বিরাট অংশ নীতিশ কুমারকে ভোট দিয়েছিলেন, এবং সেখানে একটা এবং তারপরে তার যেই 10,000 মাসে মাসে যে দেওয়ার যে ঘোষণা, সেটাও মহিলা ভোট ব্যাংক
তার পক্ষে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট ভূমিকা পালন করেছে। তো আপনারা একটু অন্যরকম বলছেন, সেটা কোথাও গিয়ে কি না না না, আমার মনে হয় যেটা হচ্ছে যে বিহারে যেটা হয়েছিল যে নীতিশ কুমার প্রথম যখন মুখ্যমন্ত্রী হলেন, তো এই লিকার প্রহিবিশনের আগের একটা ফেজ ছিল, সেটা ছিল লিকার প্রমোশন। তখন প্র্যাকটিক্যালি বিভিন্ন পঞ্চায়েতে একটা লিকারের নেটওয়ার্ক, তখন নীতিশ কুমারের যুক্তিটা অন্য থাকতো যে আমি এই যে মদ বিক্রির ফলে রাজস্ব, সেখান থেকে যে পয়সা পাবো সেই পয়সা দিয়ে মেয়েদের স্কুলে যাওয়ার সাইকেল আমি দিচ্ছি। আচ্ছা, তো সাইকেলটা দেবো কোত্থেকে যদি পয়সাটা না পাই। এটা ছিল প্রায় প্রথম দিকের 5-7 বছরের নীতিশ কুমারের পলিসি। এরপরে কোনো জায়গা থেকে আইডিয়াটা এসছে যে এবারে প্রহিবিশন। তো ফলে প্রহিবিশনটা অবশ্যই মহিলাদের দাবি ছিল, এখনও দাবি আছে, কিন্তু এটার ফলে যে কোনো, এটা যে অনেকে বলে যে ক্রাইমটা, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে যে হিংসা, সেই হিংসাটা মদের ফলে হচ্ছে এমনটা নয়। মদ বিক্রি তো কাগজে কলমে বন্ধ, কিন্তু মহিলাদের বিরুদ্ধে যে হিংসা, সেটা কিন্তু মোটেই কমছে না, সেটা বাড়ছে। ফলে মহিলারা নীতিশ কুমার সম্পর্কে যথেষ্ট এই মুহূর্তে তারা বিরক্ত, তারা যথেষ্ট তাদের বিভিন্ন দাবিগুলো আছে। ফলে এই যে 10,000 টাকা নীতিশ কুমার দেওয়ার কথা বলছেন, সেগুলো সবই ওই মহিলাদের মধ্যে যে একটা বিক্ষোভ দানা বাঁধছে, সেই বিক্ষোভটাকে খানিকটা প্রশমিত করার জন্য ইলেকশনের আগে 10,000 টাকা। 10,000 টাকাটা নিয়েও মহিলাদের মধ্যে বিরাট কোনো সন্তুষ্টি নেই, কারণ এই যে 10,000 টাকা, সেই 10,000 টাকাটা প্র্যাকটিক্যালি ওরা বলেছে মহিলা রোজগার যোজনা, কিন্তু 10,000 টাকায় তো কোনো এমপ্লয়মেন্ট হয় না। 10,000 টাকাটা প্র্যাকটিক্যালি বিহারে মহিলাদের কাছে এখন যেটা সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো, তাদের বিরাট তাণ্ডব চলছে মহিলাদের ওপরে, ঋণের বোঝা। সেই জন্য একটা পপুলার ডিমান্ড যেটা মহিলারা তুলছেন এখন, যে 10,000 মে দম নেই, কর্জ মাফি সে কম নেই। এই 10,000 টাকা দিয়ে কিছুই হবে না, আমাদের ওই ঋণের বোঝা থেকে মুক্তি চাই। এইটা হচ্ছে বিহারে এখন কিন্তু ক্রমবর্ধমান পপুলার ডিমান্ড। এটা কি সিপিআইএমএল এর সাথে যুক্ত মহিলারাই শুধু তুলছেন? না না, এটা খুব পপুলার ডিমান্ড। এটা খুব পপুলার। আমি এটা বলছি এই কারণে, আমরা কিছু মানুষের সাথে কথা বলছিলাম, আমরা একজন অটো চালকের সাথে কথা বলছিলাম আসার পথে। তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি মনে হচ্ছে, কি ভাবছেন আপনি, ন্যাচারালি যেরকম কোয়েশ্চেন হয় ভোটের আগে। তো উনি বললেন যে দেখুন, নীতিশ কুমারই আবার জিতবেন, কারণ মানে এমনিতে তো মহিলা ভোট ব্যাংক তো ওনারই এখন, প্লাস উনি এখন এই 10,000 15,000 করে অ্যাকাউন্টে দিচ্ছেন। মানে বাংলায় যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার সাকসেসফুল হয়েছে, আপনার কি মনে হয়, মানে বাংলায় তো অনেক রকম ইস্যু রয়েছে, তা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার ইজ আ সাকসেস। বাংলাতে মহিলাদের নিয়ে প্রচুর ইস্যু রয়েছে, কিন্তু সেখানে কোথাও গিয়ে কি এই জিনিসটা নীতিশ কুমারের জন্য ওয়ার্কআউট করবে? না, এটা একটা এই অর্থে ভারতবর্ষে একটা প্রচলিত মডেল, যে 5 বছর ধরে কিছু করার দরকার নেই, ইলেকশনের ঠিক আগে কয়েকটা কিছু স্কিম বলে দাও, কিছু পয়সা মানুষের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, এবং সেই টাকাটা দিয়ে ভোটটা কিনে নাও। এটা প্রায় সব রাজ্যেই সব সরকারই বলছে। তো আমার যেটা মনে হয় যে বিহারে এটা এই কারণে সরকারকে করতে হচ্ছে, কারণ মহিলারা ভীষণভাবে, সরকারকে ভোট তো মহিলারা দিয়েছে, চিরকালই দিয়েছে, নীতিশ কুমার রিলেটিভলি মহিলাদের ভোটটা বেশি পায়, কিন্তু সেই মহিলাদের যে ক্লান্তি, বিরক্তি, এবং তারা পরিবর্তন চাইছে, এই যে আন্দোলনগুলো বিহারে, মিড ডে মিল ওয়ার্কার্স, আশা, অঙ্গনবাড়ি, তারপরে এখানে যেটাকে বলা জীবিকা, লাইভলিহুড মিশন, তো লাইভলিহুড মিশন এবং সেলফ হেল্প গ্রুপ, তো এই যে একটা মহিলাদের যে সংগঠিত নেটওয়ার্কটা আছে, তাদের কিন্তু প্রচুর দাবি, এবং তারা গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে গেছে, এবং প্রত্যেকটা আন্দোলনকে সরকার দমন করেছে, মহিলাদেরকে বের করে দিয়েছে চাকরি থেকে, তাদেরকে ভিক্টিমাইজ করেছে। ফলে সেই সমস্ত মহিলাদেরই কিছু ডিমান্ড ঠিক ইলেকশনের মুখে সরকার কিছু ইমপ্লিমেন্ট করার কথা বলছে। তো আমার মনে হয় এটা নিয়ে মিক্সড। এটা যে বিহারে হঠাৎ করে এটা পেয়েছে বলে খুব বাহবা করে মহিলারা নীতিশ কুমারকে ভোট দিয়ে দেবে এমনটা নয়, কিন্তু ঠিক কথাই, এত 10,000 টাকার একটা ইম্প্যাক্ট আছে। তো আমরা যেটা বলেছি, আমাদের আজকে ইন্ডিয়া জোটের তরফ থেকে একটা কমন চার্টার হলো, সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে অন্য, যে প্রথম কথা নীতিশ কুমার যেটা বলেছিলেন আগে, যে বিহারের যে 94.5 লক্ষ পরিবার যারা মাসিক 6,000 টাকার থেকে কম আয়ে কোনো রকমে বেঁচে আছে, তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল। আচ্ছা, সেই 2 লক্ষ টাকাটা কিন্তু মানুষ পায়নি, সরকার এটা বলেছে কিন্তু করেনি। সেই 2 লক্ষ টাকার এক কথা বলতে গেলে বিনিময়ে
10,000 টাকা। নির্বাচনের আগে 10,000 টাকা মহিলাদের দিচ্ছে। আর আমরা বলেছি ওই 2 লক্ষ টাকাই মানুষের প্রাপ্য, সেই 2 লক্ষ টাকা আমরা মানুষকে দেব। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 10,000 টাকা যেটা দিচ্ছে, যেটা আমি বললাম যে মহিলাদের কাছে সবথেকে বড় ডিমান্ড সেটা হচ্ছে তাদের যে ঋণ, সেই ঋণের বোঝা থেকে তাদের মুক্তি। তো আমরা এটাও বলেছি যে আমরা মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর যে তাণ্ডব চলছে সেটাকে রেগুলেট করা হবে। মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলোর উপরে সরকার অবশ্যই সেখানে একটা তাদের উপরে নিয়ন্ত্রণ করবে। এবং বড় কথা যেটা মহিলারা যেটা চায় সেটা হচ্ছে তাদের স্থায়ী আয়টা যাতে বাড়ে। ফলে আমরা মাসিক 2,500 টাকা যেটা ঝাড়খণ্ডে মহিলারা পাচ্ছেন 19 থেকে 60 বছর বয়সের এজ গ্রুপের, মোটামুটি যাদের কাছে কোনো সরকারি চাকরি নেই বা যারা ইনকাম ট্যাক্স পে করেন না, এই আয় ব্র্যাকেটের যে মহিলারা, তাদের জন্য 2,500 টাকা প্রতি মাসে। তো 2,500 টাকা মানে হচ্ছে বছরে 30,000 টাকা এবং 5 বছরে 1.5 লক্ষ টাকা। তো একদিকে 10,000 টাকা, এটা অবশ্যই এই 10,000 টাকাটা তাদের অ্যাকাউন্টে হয়তো চলে গেছে, কিন্তু একদিকে 10,000 টাকা, অন্যদিকে এই কতগুলো স্কিম। এবং আরও একটা স্কিমের কথা যেটা আজকে আমাদের চার্টারেও আছে, সেটা হচ্ছে জীবিকা, যে সেলফ হেল্প গ্রুপগুলোর যারা নিউক্লিয়াস, যারা কমিউনিটি মোবিলাইজার, তাদেরকে তাদের চাকরিটাকে স্থায়ী করা এবং তাদের যে 30,000 টাকা করে মাসে তাদের একটা বেতন ঠিক করা। তো আমার মনে হয় এটা একটা খুব বড় প্রশ্ন। এবং তাদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা। তো এই যে ব্যাপারগুলো আছে, তাদেরও যেটা অনারারিয়াম বলা হয় সেটাকে ডাবল করার প্রশ্ন আছে। সরকারি চাকরি এবং তাদেরকে সরকারি চাকরি তো খুব বড় কথা হয়েছে যে প্রত্যেক পরিবার, যে পরিবারে কোনো সরকারি চাকরি নেই, প্রত্যেক পরিবারে যাতে অন্তত একজন একটা সরকারি চাকরি পায়, সেই চাকরির জন্য এটা আমরা একটা আইন বানিয়ে সেই আইনটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। এটা থেকে আমার পরের প্রশ্ন, তেজস্বী যাদব বলেছেন, যেটা আপনি বললেন যে বিহারে যদি সরকারে আপনারা আসেন তাহলে প্রত্যেকটি পরিবারে একটি করে সরকারি চাকরি, এটা কি আদৌ প্র্যাকটিক্যালি সম্ভব? আমার মনে হয় অসম্ভব নয়। তার যেমন কয়েকটা জিনিস আমরা যদি দেখি, সেটা হচ্ছে প্রচুর মানুষ কিন্তু সরকারের হয়ে কাজ করে যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। তাদেরকে বলা হয় ভলান্টিয়ার, তাদেরকে দেওয়া হয় কিছু ইনসেন্টিভ, কিছু রিওয়ার্ড, এই সমস্ত কথাগুলো ব্যবহার করে। বলে একটা বড় ডিমান্ড হচ্ছে যারা সরকারের হয়ে কাজ করছে, হেলথ সেক্টরে, স্যানিটেশন সেক্টরে, বিভিন্ন সিভিক কমিউনিটিজের প্রশ্নে, শিক্ষার ক্ষেত্রে, এদেরকে যদি সরকারি কর্মীর স্বীকৃতিটা দেওয়া হয় এবং তাদের জন্য যদি একটা কোনো সিকিউর একটা পে স্কেল ঠিক করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা বিরাট পরিবর্তন আনবে। এবং দ্বিতীয় বড় কথাটা হচ্ছে আমার মনে হয় বিহারের মতো রাজ্যে এডুকেশন, হেলথ এবং সিভিক কমিউনিটিস, পাবলিক সার্ভিস, এইগুলো তো সরকারেরই দায়িত্ব হওয়া উচিত প্রাইমারিলি। আমি বলছি না যে এক্ষুনি প্রাইভেট সেক্টর পুরোপুরি উঠে যাবে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, এগুলো প্রাইভেট সেক্টর দিয়ে হবে না সাধারণ মানুষের জন্য। তো সরকার যদি এই দায়িত্বটাকে, যে সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি বিভিন্ন মানুষের জন্য পরিষেবা, এইগুলো সরকার যদি দায়িত্ব নেয়, তাহলে কিন্তু অনেক বেশি স্কুল দরকার, অনেক বেশি নেটওয়ার্ক দরকার, তার জন্য অনেক বেশি শিক্ষক দরকার, অনেক বেশি ডাক্তার দরকার। ফলে এই যে প্রচুর পদ খালি পড়ে আছে, পদ অ্যাবলিশ করা হচ্ছে, তো আমরা রিওরিয়েন্ট যদি করা হয়, যে সরকারের কাছে যে পয়সা আছে, পয়সা তো জনগণেরই পয়সা সব জায়গাতেই, সেই পয়সাটা যদি প্রচারে, বিজ্ঞাপনে খরচা করে দেওয়া হলো, সেটাও জনগণের পয়সা। আর সেই পয়সাটা যদি আদানি আম্বানির জন্য খরচা করে দেওয়া, সেটাও জনগণের পয়সা। তো যদি প্রায়োরিটিটাকে শিফট করা হয়, পলিসিটাকে রিওরিয়েন্ট করা হয়, তাহলে কিন্তু পয়সাটা বড় ব্যাপার নয়। এবং বিহারের মতো রাজ্য, যেটা নিয়ে নীতিশ কুমার এতদিন বলতেন যে স্পেশাল স্টেট, বিশেষ রাজ্য, বিহার ঝাড়খণ্ড আলাদা হয়েছে, বিহারের তো প্রাপ্য। নরেন্দ্র মোদী গলা ফাটিয়ে এসে বলেছেন কত দেব, 50 লক্ষ দেব, 1 কোটি দেব, কি 1 লক্ষ কোটি দেব, এই যে এতদিন ধরে তারা নিলাম করে পয়সা দেওয়ার কথা বলেছেন। তো বিহারের তো এটা প্রাপ্য অধিকার। তাহলে বিহার একটা ব্যাকওয়ার্ড স্টেট, সে কেন্দ্র সরকারের কাছ থেকেও পাওয়ার দাবি রাখে, অধিকার রাখে। এবং বিহারের ভেতরেও যে বাজেট আছে, সেই বাজেটটাকে যদি রিওরিয়েন্ট করা হয়, তাহলে অবশ্যই, কারণ আমার মনে হয় বিহারে যে পভার্টি, এই পভার্টি এলিমিনেশন এবং এখানকার বেকারি, পলায়ন, এটাকে দূর করা, এটা তো একটা ন্যাশনাল চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র বিহারের সরকারের বাজেটের প্রশ্ন নয়। হ্যাঁ, মানে বাজেটটা নিয়েই প্রশ্নটা ছিল। আচ্ছা,
আপনি যেটা বললেন সেখান থেকে আসি পরের প্রশ্নটাতে। এই যে প্রশান্ত কিশোরের ক্যাম্পেনিংয়ে আমরা দেখেছি ব্যাক টু বিহার, আপনারা বলছেন প্রত্যেক ঘরে একটি করে সরকারি চাকরি। কলকাতায় যারা রাজনীতি সচেতন মানুষ তারা বলছেন যে প্রশান্ত কিশোরেরকে আমরা দেখেছি তিনি এতদিন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন এবং তিনি তার কাজে সফল, তিনি এখন ময়দানে নেমেছেন। তিনি রাজনৈতিকভাবে মানে মানে প্রতিপক্ষ হিসেবে কতটা আপনাদেরকে ভাবাচ্ছেন এবং তার যেই পলিসি সেটা কতটা আপনাদেরকে ভাবাচ্ছে, তিনি কি কোথাও গিয়ে কাটা হতে পারেন, নতুন একটা চ্যালেঞ্জ হতে পারেন? এবং আবার অনেকে বলছেন যে দীপঙ্কর ভট্টাচার্যের যে কৌশল সেটা প্রশান্ত কিশোরের যে কৌশল তাকে টেক্কা দিতে পারে, কারণ আপনার কাছে অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে কাজ করার। এবং বাংলায় আমরা যেটা দেখেছিলাম যে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইন, সেটা আপনার মস্তিষ্কপ্রসূত, তো সেটাও সাকসেসফুল হয়েছিল। তো এটারই আপনার কি মতামত? না, কোনোটাই আমার মস্তিষ্ক প্রসূত নয়, সেটা হচ্ছে প্রয়োজন, সময়ের দাবি, মানুষের প্রয়োজন। সেই প্রয়োজনটাকে যদি ধরতে পারা যায় তাহলে সেই অনুযায়ী কাজ করা। প্রথম কথা হচ্ছে না, আমি বলছি প্রথম কথা হচ্ছে প্রশান্ত কিশোর যেটা শুরুর দিকে একটা নতুন পার্টি, লোকেরও ভালো লেগেছে, নতুন পার্টি হোক, তাতে ক্ষতি কী? নতুন পার্টি এসে যদি কিছু নতুন কথা হয়, নতুন কিছু এজেন্ডা বিহারের সামনে আসে, তো একদিক থেকে আমি মনে করি যে এবারে যে নির্বাচনে বিজেপি সাধারণভাবে নির্বাচনে যে এজেন্ডা আনতে চায়, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, আজকাল যেটা হয়েছে যে বাংলাদেশি, এই যে বিজেপির একটা মানে ঘৃণা, একটা পুরো রাজ্য জুড়ে একটা হিংসা, একটা বিভাজন সৃষ্টি করার যে এজেন্ডা, সেই এজেন্ডাটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হতে পারছে না। ফলে সেখানে বিহারে একটা বিকল্প মানুষের কাছে এজেন্ডা চলে এসছে, সেটা হচ্ছে চাকরি, মানুষের কাছে এই পলায়নটাকে আটকানো, শিক্ষা, স্বাস্থ্য। তো আমি মনে করি এটা পজিটিভ, এটা পজিটিভ। এবং এখানে প্রশান্ত কিশোরেরও একটা রোল আছে, প্রশান্ত কিশোরও এই কথাগুলো বলেছে। কিন্তু যেটা প্রশান্ত কিশোরের আমার চোখে পড়েছে যে দুটো খুব বড় ব্যাপার। একটা, প্রশান্ত কিশোর গোড়া থেকেই বলেছে যে আন্দোলন করে কিছু হয় না। তো বিহারের অভিজ্ঞতা হচ্ছে যে যা কিছু হয় আন্দোলন করেই হয়, আন্দোলন না করলে কিছুই হয় না। সেখানে একজন মানুষ এসে বলছেন যে আমার কাছে প্রচুর টাকা আছে আর আমার কিছু আইডিয়া আছে, আমার টাকা দিয়ে এবং আমার এই আইডিয়া দিয়ে আমি বিহারটাকে পাল্টে দেবো, এটা তো মানুষকে ভরসা দিতে পারে না। এবং এবারের নির্বাচনে যেটা সবথেকে এখন অদ্ভুত ছবি যেটা চোখে পড়ছে, প্রশান্ত কিশোর গোড়ার দিকে তেজস্বী যাদব, আরজেডি তার বিরুদ্ধে বেশি কথা বলতেন, কিন্তু ওনারও নিশ্চয়ই পরবর্তীতে তিনি বুঝেছেন যে মানুষ ওই সমস্ত কথা শুনতে চায় না। মানুষ চায় যে এই যে সরকারটা এখন আছে 20 বছর ধরে, এই যে ডবল ইঞ্জিন বলে বেড়াচ্ছেন মোদি ওখানে, তাহলে এই সরকারটার সম্পর্কে আপনার কি বক্তব্য? কারণ এরাই তো এখন শাসন করছে। তো ধীরে ধীরে গত 2 মাসে আমরা দেখেছি প্রশান্ত কিশোরের বক্তব্যের মধ্যে একটা পরিবর্তন এসছে। তিনি সম্রাট চৌধুরীকে নিয়ে বলছেন, অশোক চৌধুরীকে নিয়ে বলছেন, বিজেপির বিভিন্ন মন্ত্রীদের নিয়ে বলছেন, এবং বলতে বলতে তিনি বললেন যে লড়াইটা নাকি এনডিএ বনাম প্রশান্ত কিশোর, সেখানে ইন্ডিয়া কোনো ফ্যাক্টর নয়। ভালো কথা কেউ বলতেই পারেন, কিন্তু লড়াইটা যদি এনডিএ বনাম প্রশান্ত কিশোর হয়, এইবার উনি গত 7 দিন ধরে বলছেন যে বিজেপি আমার প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে, হাইজ্যাক করে দিচ্ছে, নির্বাচনে লড়তে দিচ্ছে না, তাদেরকে বসিয়ে দিচ্ছে। এবং এই যে তার বসে যাওয়া প্রার্থীরা, তারা সবাই এক এক করে দেখছি বিজেপির সমর্থনে চলে যাচ্ছে। তাহলে লড়াইটা যদি আপনার এনডিএর সাথে থাকে, তাহলে আপনার প্রার্থী যদি ভয়ে বসেও যায় বা বিজেপির চাপে, তারা বিজেপির সমর্থনে কেন চলে যাচ্ছে? ফলে প্রশান্ত কিশোর সম্পর্কে এই মুহূর্তে বিহারে যথেষ্ট মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে। সেই যে উৎসাহ বা একটা মানে ওনাকে ঘিরে একটা যে আকর্ষণ তৈরি হয়েছিল, সেই আকর্ষণটা এখন নেই, সেই আকর্ষণটা এখন নেই। এবার যেটা আছে সেটা হচ্ছে ওনার কাছে প্রচুর পয়সা আছে, ফলে উনি 243টা আসনেই বলছেন প্রার্থী দেব। হয়তো কিছু প্রার্থী বসে গেছে, 200 প্রার্থী ওনার থাকবে ময়দানে, এবং এই 200 প্রার্থী এরা বিভিন্ন জায়গা থেকে যারা টিকিট পায়নি এমন লোকেরা, ফলে তারা হয়তো নিজেদের কারণে, প্রশান্ত কিশোরের জন্য নয়, তারা নিজেদের তাদের যা ক্ষমতা সেই অনুযায়ী কিছু ভোট কাটতে পারে। সেটা কার ভোট হবে, কত ভোট হবে, সেটা তো ইলেকশন রেজাল্ট দেখে বলতে হবে। প্রশান্ত কিশোর তার একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যদি জনস্বরাজ সরকার নাও গঠন করে, তবুও যেই জিতবে না কেন তাকে তাদের যে নীতি, প্রশান্ত কিশোরের যে নীতি ব্যাক টু বিহার, এই নীতিতেই ফিরে আসতে হবে এবং সেটা নিয়েই কাজ করতে হবে।
আপনাদের কি মতামত এটা নিয়ে? মানে ব্যাক টু বিহার ডেফিনেটলি একটা ভালো ক্যাম্পেইন, যে মানে আপনার মতামত আমি জিজ্ঞেস করছি সেটা নিয়ে, মানে আমার মতামতটা বললাম। এবং ভারতবর্ষের চারিদিকে বিহারের প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় তারা লেবারের কাজ করছেন, মূলত ওয়ার্কিং ক্লাস পিপল, যারা বাইরের ভারতবর্ষের বিভিন্ন এলাকায় তারা কাজ করছেন, কারণ বিহারে কাজ নেই, মানে এটা তো একটা ফ্যাক্ট। তো এই যে এই মানুষগুলোকে বিহারে আবার ফিরিয়ে আনা, এটা নিয়ে না আমি সেটাই বলছি, সেটা ফিরে আসবে কি করে? কারণ বাইরে তারা যাচ্ছে কেন? বাইরে যাচ্ছে একটা হচ্ছে কাজের সন্ধানে, শুধুমাত্র কাজের সন্ধানে নয়, বিহারে যে মানুষের যে মজুরিটা সেটা খুব কম। ফলে তারা যেটা মনে করে যে অনেক ঝুঁকি নিয়ে, অনেক অপমান সহ্য করে কোনো রকমে যদি একটা বাইরে গিয়ে কাজ করতে পারি, পাঞ্জাবে, মহারাষ্ট্রে, গুজরাটে, বা এমনকি আজকাল দক্ষিণেও লোকে যাচ্ছে, ব্যাঙ্গালোরে, কেরালাতে, তামিলনাড়ুতে। হ্যাঁ, না কলকাতাটা পুরনো ছিল, কলকাতা দীর্ঘদিন ধরে সেই আমল থেকে মানুষ যেত। তো তাদের ধারণা যে তাহলে আমি অন্তত বিহারে বসে যেটা টাকা পাবো তার থেকে অন্তত 10,000 টাকা, 20,000 টাকা বেশি পাবো। তাহলে মাস শেষে এই যে টাকাটা আসবে, যেটাকে আমরা এককালে মানি অর্ডার ইকোনমি বলতাম, ওই টাকাতেই কিন্তু গ্রামে যেটুকু যা দেখা যায় যে কোথাও একটা বাড়ি তৈরি হচ্ছে, অবশ্যই কোনো বাড়ি যদি কোথাও তৈরি হচ্ছে, সেই টাকাটা কিন্তু কোনো একটা প্রবাসী পরিযায়ী শ্রমিকের টাকা। ফলে সেই মানুষ তখনই ফিরবে যখন সে বিহারে তার কাছে একটা বিকল্প তৈরি হবে। তো এটা এভাবে প্রশান্ত কিশোর কিছুই বলছেন না। এই মানুষগুলো যারা বাইরে যাচ্ছে এত ঝুঁকি নিয়ে, এত নিরাপত্তাহীন অবস্থায়, এত অপমান সহ্য করে, তাকে তার বিহারের ভেতরে সিকিওর জব এবং সিকিওর ইনকাম, সেটার কি পরিকল্পনা? এই ব্যাপারটা শুধুমাত্র, ফলে এটা কোনো একটা মরাল ক্রাইসিস নয় যে ঘর বাড়ি ছেড়ে কেন বাইরে যাচ্ছ। তো এটা দেখা যাচ্ছে যে বিহারকে তো দীর্ঘদিন ধরে একটা লেবার এক্সপোর্ট জোন করে রাখা হয়েছে। বিহার থেকে লেবার, সস্তা লেবার বাইরে যাবে এবং বিহারের এই সস্তা লেবার বাইরে গিয়ে ওই আদানির ফ্যাক্টরিতেই কাজ করবে, গুজরাতেই কাজ করবে। এটাতে কিন্তু একটা আনরিটেন কনসেনসাস আছে, এবং যার ফলে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিকের যে বেতনের যে স্তরটা, মজুরি স্তরটা নিচে, ফলে বিহারের লো ওয়েজটা গোটা দেশ জুড়ে শ্রমিকের যে আয় শক্তি বা আয়, সেটাকে কমিয়ে রেখেছে। ফলে আমার মনে হয় এটা প্রশান্ত কিশোর বলছেন বলে নয়, আমরা এজেন্ডাটাকে পজিটিভলি রেখেছি যে যে কারণে মাইগ্রেশনটা হয় সেই কারণটাকে বন্ধ করতে হবে, এবং বিহারের ভেতরে সেই জন্য স্থায়ী এমপ্লয়মেন্ট এবং সেখানে বেঁচে থাকার মতো তার কাছে জীবনের যে রোজগার, সেই আয়ের ব্যবস্থা করতে হবে। আপনাদের ম্যানিফেস্টোতে আমি দেখলাম যে আপনারা বলছেন ন্যূনতম 600 টাকা মজুরি পার ডে। সেটা বিভিন্ন সেক্টরের জন্য আছে, যে মিনিমাম ওয়েজের ডিমান্ডটা আছে 600 টাকা। এটা কি কেরালা সরকার থেকে কোনোভাবে অনুপ্রাণিত? না, এটা তো এগুলো খুব কমন, এখন গোটা দেশ জুড়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন এটা দাবি। ইনফ্যাক্ট 600 টাকার থেকে বেশি এখনকার যদি দেখা যায়, মানে প্রাইস দেখা যায়, তাহলে আরও বেশি হওয়া উচিত, সম্ভবত 21,000 টাকা মোস্ট প্রবাবলি মিনিমাম ওয়েজ মান্থলি হওয়া উচিত। তো 600 টাকাটা তো তার থেকে একটু কম। এটা কোনো অনুপ্রাণিত নয়, এটা হচ্ছে আমি যেটা বললাম যে মানুষের বেঁচে থাকার তাগিদ, বেঁচে থাকার জন্য যে মিনিমাম ডিমান্ডটা করতে হয় সেই ডিমান্ডটা মানুষ করছে। ফলে এগুলো দীর্ঘদিন ধরে বিহারের মানুষ এগুলো নিয়ে লড়ে যাচ্ছে। ধরুন মিড ডে মিলে তারা 1,600 টাকা পেত, 1,650 টাকা, মানে মাসে প্র্যাকটিক্যালি প্রতিদিন 50 টাকা করে একজন মিড ডে মিল কর্মী পান, যেটা ভারতবর্ষে কেরালায় 12,000 পায়, তামিলনাড়ুতে 10,000 পায়, আর সেখানে বিহারে তারা পান 1,650। এবারে নীতিশ কুমার বলেছেন ওটা আমি ডবল করব। এটার জন্য দীর্ঘদিন ধরে মানুষ লড়ছে। ফলে এই দাবিগুলো আমার মনে হয় এটা কোনো ওখানকার কোনো অনুপ্রেরণা নয়, এটা খুব কমন দাবি, গোটা দেশ জুড়ে বিভিন্ন শ্রমিক আন্দোলন এটা দাবিটা তুলছে, বিহারও এই দাবিতে মানুষ লড়ছে। আচ্ছা, লালু প্রসাদ যাদবের যে 15 বছরের যে রাজত্ব, সেটাকে অনেকেই জঙ্গলরাজ বলেন, এবং লালু প্রসাদ যাদবের বিভিন্ন দুর্নীতির কারণে তার জেল যাত্রার কথাও আমরা জানি, পুরোটাই মানুষের জানা। এবার সিপিআইএমএল এর মতো একটি বামপন্থী দল, তারা ভোটে লড়ার জন্য এরকম একটা দুর্নীতিগ্রস্ত একটা দলের সাথে জোটে রয়েছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে এটার মানে সামনে আনছেন মানুষের, যেখানে বামপন্থী লিগাসি ইলা মিত্র, চারু মজুমদার, জ্যোতি বসুর কথা বলে, সেইখান থেকে এটা অনেকটা ডিফারেন্ট, আলাদা? এটা ডিফারেন্ট নয়। প্রথম কথা হচ্ছে যে দুর্নীতির কথা মানুষ দেখেছে, ধরুন লালু প্রসাদ যাদবের সময়ে, ঠিক আছে, সেখানে ওই
ফডার স্ক্যাম, বা এখনও যেটা নিয়ে উঠেছে যে টেন্ডার, আইআরসিটিসি টেন্ডার। তো আজকে দুর্নীতিটা তো তার থেকে অনেক বড় আকারে পাহাড় প্রমাণ জায়গায় চলে গেছে। এই যে নির্বাচনের মধ্যে আদানিকে 150 একর জমি দেওয়া হচ্ছে 1 টাকা মাত্র লিজে, আজকে এই প্রশ্নটাও কেউ তুলছে না যে আদানিকে এই যে 150 একর জমি 1 টাকার লিজে দেওয়া হচ্ছে, এর পেছনে কি হয়েছে, কেন দেওয়া হচ্ছে এটা। তো এই দুর্নীতিগুলোর প্রশ্নই আজকে উঠছে না। আগে তো দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতো, হয়তো কিছু ইনভেস্টিগেশন হতো, হয়তো কেউ শাস্তি পেত। এখন তো সব কিছু এমন করে দেওয়া হচ্ছে, দুর্নীতিটাই হচ্ছে নীতি, দুর্নীতিকে নীতি বানানো হয়েছে। যেটাকে বলেছে ওই সময়ে ধরুন অপরাধ, আইন ব্যবস্থা ঠিক ছিল না, আজকে তার থেকে আরও মারাত্মক খারাপ অবস্থা। লোকে বলে ওটা যদি জঙ্গল রাজ ছিল 90-এর দশকে, তাহলে আজকে মহাজঙ্গল রাজ আছে, আজকে কোনো মঙ্গল রাজ নেই। এটা কি কোথাও গিয়ে সেই গ্রেটার ইভিল লেসার ইভিলের কনসেপ্টই চলে যাচ্ছে? কোনো কনসেপ্টের দরকার নেই। মানুষকে তো বর্তমানে বেঁচে থাকতে হয়, মানুষকে তো অতীতের ভয় দেখিয়ে বা একটা কোনো জুজু দেখিয়ে হয় না। বিজেপি যেটা করে, তারা সবসময় হয় অতীতের কথা বলবে, 20 বছর আগে কী ছিল, 50 বছর আগে কী ছিল, অথবা 20 বছর পরে কি হবে, 2047-এ গিয়ে আমরা বিকশিত ভারত হব, বিকশিত বিহার হব। বর্তমানের কথাটাই বলে না। তো মানুষকে তো বর্তমানে বেঁচে থাকতে হয়, তাই তো? আপনি কি এটা বলবেন, মানে এটার সাথে কি আমার সাথে সহমত হবেন যে ক্ষমতা, মানুষের সেবা করতে গেলে বা মানুষের জন্য লড়তে গেলে ক্ষমতায় আসতে হয়, এবং সে ক্ষমতায় আসার জন্য এই ধরনের যেই ছোট ছোট কিছু আপোষ করতে হয় সেগুলো না, আমার মনে হয় ক্ষমতায় আসার জন্য কোনো ব্যাপারটা নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে বিহারের মানুষের সামনে চ্যালেঞ্জটা কি? বিহারের মানুষের সামনে চ্যালেঞ্জ হচ্ছে 20 বছর ধরে একটা এনডিএ সরকার ছিল, যে সরকারটা বিহারের উপরে একটা বোঝা হিসেবে আছে এখন। এবং এই সরকারটার পরে আগামী দিনে বিহার যেটা বিজেপি যেটা করতে চাইছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের মতো বিহারটাকে একটা বুলডোজারের শাসন আনা বিহারে। তো বিহার আগামী দিনে আরও বেশি সাম্প্রদায়িক হিংসা, আরও বেশি দলিতদের উপরে অত্যাচার, আরও বেশি মহিলাদের উপর অত্যাচার, যেটা বিজেপি করতে চায়। তাহলে বিহারের মানুষের কাছে এইটাকে আটকানো, এবং আজকে গোটা দেশ জুড়ে এসআইআরের জন্য বিহারটাকেই বেছে নেওয়া হলো প্রথম। এবং এসআইআরে বিহারের প্রায় 10% মানুষ, যাদের আজকে ভোটার লিস্টে নাম থাকার কথা, 10% মানুষ তাদের নাম কিন্তু নেই এই ভোটার লিস্টে। তো মানুষের ভোটিং রাইটের উপরে এত বড় আক্রমণ। তাহলে এইটাকে ঠেকানো এবং বিহারে মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার থাকে, মানুষ লড়াই করে নিজেদের অধিকার নিতে পারে, সেই সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে বড় প্রশ্ন। ক্ষমতাটা তো সেই জন্য, কারণ আমরা যদি ক্ষমতা না আসতে পারি, তাহলে যার হাতে ক্ষমতাটা যাবে সে কিন্তু বিহারে আরও সর্বনাশ করে রেখে দেবে। এটা হচ্ছে লড়াইয়ের প্রশ্ন। ফলে আজকে কোনো দুর্নীতির সাথে আপোষ করার জন্য এটা নয়, প্রশ্নটাই হচ্ছে যে আজকে সংবিধানের জন্য, গণতন্ত্রের জন্য, এবং সেজন্য তেজস্বী যাদবকেও আজকে এটাই বলতে হচ্ছে যে কোনো রকম যদি কোনো দুর্নীতি হয়, এমনকি বলছে যে আমার ছায়াও যদি কোনো রকম কিছু অন্যায় কিছু করে, তাহলে সেই ছায়াও যাতে শাস্তি পায় আমি তার জন্য দেখব, এটা বলছেন উনি অবশ্যই। তো আমাদের কাজ হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো যেন বাস্তবায়িত হয়। তো আমরা তো সেজন্যই আছি। আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করার জন্য নেই, দুর্নীতির বিরুদ্ধে যাতে মানুষ লড়তে পারে, মানুষের সেই লড়াইয়ের অধিকারটাকে শক্তিশালী করার জন্য আমরা আছি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনাদের ম্যানিফেস্টো পড়ে দেখে আমার যেটা মনে হলো যে অনেকগুলো কাজ আপনারা বলছেন যেগুলো করবেন, যেটা মূলত গরিব দলিত সমাজ যেটা বিহারে রয়েছে তাদের জন্যে, এবং মহিলাদের জন্যে, এবং মূলত গরিব মানুষের জন্য। কোথাও গিয়ে এই বিহারে যে 20% দলিত ভোটার, সেটা কি আপনাদের টার্গেট? তার সাথে মহিলা ভোটারটাও কি টার্গেট? এবং আপনারা যেই মহাজোটে রয়েছেন, গঠবন্ধনে রয়েছেন, সেখানে থেকে আপনাদের ম্যানিফেস্টোতে আপনারা যা যা প্রমিস করেছেন সেগুলো সবকটা আপনারা পালন করতে পারবেন, এটা নিয়ে আপনারা কতটা কনফিডেন্ট? না, প্রথম কথা ভোটের টার্গেট থেকে ম্যানিফেস্টো নয়। আমাদের কথা হচ্ছে যে মানুষ যত বঞ্চিত, যার উপরে যত বেশি উৎপীড়ন নিপীড়ন, আমরা নিপীড়িত মানুষের পাশে, বঞ্চিত মানুষের পাশে। তো এই মুহূর্তে বিহারেও দলিত সব থেকে বেশি উৎপীড়িত। বিহারে মহিলারা, তাদের উপরে বিরাট মাত্রায়, মানে আগে যেটা ছিল সামন্তী অত্যাচার, সেটা তো আছেই, এবং এখন সমস্ত এই যে একদিকে বলা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বিহারে প্রতিদিন প্রত্যেকটা জেলা থেকে ধর্ষণের খবর আসছে ছাত্রীদের উপরে। যেটা কলকাতায় আমরা আরজি করের ঘটনা নিয়ে কলকাতা উত্তাল হয়েছে, বিহারে এরকম ঘটনা রোজ ঘটছে, বিহারও এই আন্দোলনগুলো আছে। ফলে আমাদের ম্যানিফেস্টোতে যে কথাগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই পলিসি থেকে যে বঞ্চিত,
যে অত্যাচারিত, সেই বঞ্চিত অত্যাচারিত মানুষের পাশে থাকতে হবে। এবং আমার মনে হয় এটা অবশ্যই ইমপ্লিমেন্ট করা যাবে, মানুষ এটাই ভরসা করে। এবং আমরা এটাই বলেছি যে আমরা একটা আলাদা করে আমাদের ম্যানিফেস্টো বের করেছি, আজকে জয়েন্ট ম্যানিফেস্টো বেরিয়েছে, যে আমাদের আলাদা ম্যানিফেস্টোতে আমরা 2-3টে কথা বলেছি, যে আমাদের কিছু আলাদা দাবি আছে, যে দাবিটা হয়তো আমাদের এই কমন ম্যানিফেস্টোতে এখন নেই। আমাদের দাবিতে আমাদের আন্দোলন চলবে, আমরা লড়বো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কমন ম্যানিফেস্টোতে যে কথাগুলো এলো, সেই কথাগুলো যাতে কথার কথা হয়ে না থাকে, সেই কথাগুলো যাতে বাস্তবায়িত হতে পারে। এবং বাস্তবায়িত হওয়ার জন্য মানুষের অভিজ্ঞতা, আন্দোলন ছাড়া কিচ্ছু বাস্তবায়িত হয় না। মানুষ যদি সংগঠিত থাকে, মানুষের শক্তি, মানুষের আন্দোলন, সেটাই কিন্তু বাস্তবায়িত করার চাবিকাঠি। তাহলে এই চাবিকাঠিটা আমাদের হাতে, আমরা মানুষের আন্দোলনের মধ্য দিয়ে এটাকে বাস্তবায়িত করব, সেই বিশ্বাসটা মানুষের আছে। এবং আমরা মনে করি যে আজকে এটাই পরিবর্তন। আজকে পরিবর্তন এটাই যে কংগ্রেসের মতো একটা পার্টি যে কোনোদিন সামাজিক ন্যায়, সামাজিক সমতা এই কথাগুলো বলতো না, সংবিধানের কথা বলতো না, আজকে মানুষকে বলতে হচ্ছে। আজকে সমস্ত পার্টিকে, যারা হয়তো রাস্তার আন্দোলনে থাকতো না, সবাইকে রাস্তার আন্দোলনে নামতে হচ্ছে। এটাই তো আজকে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি সবাইকে বাধ্য করেছে। ফলে আন্দোলনে আমরা সবার সাথে আছি, এবং এই যে কমিটমেন্টগুলো হয়েছে সকলের জন্য, সেই কমিটমেন্টটা যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য আমরা অবশ্যই থাকবো, দেখব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।